আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা যে যার অবস্থান থেকে পারছি সর্বোচ্চ গালাগাল দিচ্ছি। তিনি স্বৈরাচার, তিনি ফ্যাসিস্ট, তার ফাঁসি চাই, তারপর তার গ্রেপ্তার চাই, তার বিচার চাই, আরও অনেক কিছু। তার কর্মজীবন নিয়ে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার সন্তান সন্ততি, তার পিতামাতা ভাই বোন সকলের আমল নামা নিয়ে আমরা ঠিক একেবারে যতটা সমালোচনা করা যায় নেতিবাচক অর্থে তা করছি। এরপর তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার স্বামীর বাড়ি এবং তার পিতার বাড়ি দুটোই, এবং যে বাড়িটিকে তিনি আপন আলয় বানিয়েছিলেন অর্থাৎ গণভবন, সেখানে পুকুর ছিল, মাছ ছিল, লেক ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, ক্ষেত খামারি ছিল, এবং মনের আনন্দে তিনি সেখানে কৃষি কাজ করতেন, মাছ ধরতেন। এবং আমরা পরে যেটা শুনেছি যে কাপ্তাই লেক থেকে বড় বড় চিতল ধরে এনে সেগুলো ছেড়ে দেওয়া হতো তাকে খুশি করার জন্যে। যে রাজকীয় বাহিনী ছিল তারা সেই গণভবনের লেকে, তারপর সেই মাছ তিনি ধরতেন, ছবিতে পোজ দিতেন, এবং ওই ভবনটিকে তিনি আগের বার যখন 1986 থেকে 2001 সালে ছিলেন তখন 1 টাকায় নিজের নামে লিখে নিয়েছিলেন। আবার এবার তিনি এমনভাবে বন্দোবস্ত করেছিলেন, তার ক্ষমতার যে খুঁটি এতটা শক্ত ভিত্তির উপর তিনি গেঁথেছিলেন, তিনি স্বপ্নেও কখনো কল্পনা করেননি যে ক্ষমতা তাকে ছাড়তে পারে, তিনি ক্ষমতা ছাড়তে পারেন, অথবা এই ভবন তার ছাড়া লাগতে পারে, অথবা তিনি ছাড়তে পারেন। এই কথা তিনি কখনো কল্পনা করতে পারেন না। বরং তার যারা প্রিয়জন তারা প্রকাশ্যে গোপনে তার জন্য দোয়া করতেন, নিঃসন্দেহে দোয়া করতেন। এর কারণ হলো তার প্রিয়জনদের সবার সেই নিকুচি বা কুষ্ঠি সবই তার কপালের সঙ্গে লিপিবদ্ধ ছিল। তারা জানতো যে এই ভদ্রমহিলা যদি না থাকেন তাদের অস্তিত্ব থাকবেন। এই জন্য তারা 1000 বছর তার আয়ু হোক এরকম দোয়া করতেন প্রকাশ্যে তার সামনে দাঁড়িয়ে। তখন তিনি হেসে দিতেন। তারপর তার সামনে এমন সব স্বপ্ন দেখাতেন, এমন সব পরিকল্পনা উপস্থাপিত হতো যেটি অন্তত 50 বছর, আগামী 50 বছর লাগবে। তাকে স্বপ্ন দেখানো হতো 2041 সন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। তিনি মাঝে মধ্যে বলতেন যে আমার তো বয়স হয়েছে, তোমরা বিকল্প মানুষ দেখো, আমি কি সারা জীবন থাকবো? আবার তিনি মাঝে মধ্যেই খুব হতাশাগ্রস্ত হয়ে পড়তেন যে তার অবর্তমানে এই দেশ কে চালাবে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলতেন যে তোমরা যে এত লাফালাফি করছো, তোমাদের দলে প্রধানমন্ত্রী হবে কে? প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতম লোক কি তোমাদের দলে আছে? এরকম একেবারে আরব্য রজনীর মতো কমনীয়, মোহনীয়, অ্যাডভেঞ্চারাস জীবন শেখ হাসিনা একেবারে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তিনি যাপন করে গেছেন। তারপর তিনি একেবারে স্বপ্নের রাজকুমারীর মতো, অথবা গল্পের কোনো দুরন্ত, যাকে বলা হয় অলৌকিক ক্ষমতা সম্পন্ন সেই রাজা বাদশাহের মতো তিনি উড়াল দিয়েছেন, এবং উড়াল দিয়ে অন্য একটি রাষ্ট্রে আছেন রাজকীয় মেহমান রূপে। আমরা বলছি পালিয়ে গেছেন, আমরা বলছি তোমাকে ধরে নিয়ে আসবো, আমরা বলছি তোমাকে শেষ করে দেব,
আমরা বলছি তোমার কি লজ্জা শরম কিছু নেই, তুমি পালিয়ে গেছো, তারপর ওখানে বসে তুমি পুটুর পুটুর করছো, কথাবার্তা বলছো। এগুলো সবই আমাদের ব্যক্তিগত কথা। তা আমাদের এই কথাগুলোকে তিনি তার যে রাজনৈতিক জীবন 1981 সন থেকে একেবারে 2024 সাল অবধি, এই সুদীর্ঘ জীবন 43 বছরের তার যে রাজনৈতিক জীবন, তিনি কখনোই আমাদের কথা শোনেননি। তিনি 1981 সনে যেমন ছিলেন, আবার 2025 সনে আজকের দিন পর্যন্ত তেমনই আছেন। তিনি গ্রেনেড হামলায় আহত হওয়ার পর যখন স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কান বন্ধ হয়ে গেছিল, তখনও তার ঠোঁট যেভাবে চলেছিল, একইভাবে 2023 সনেও তার ঠোঁট অমনি ছিল। আর এখনও তার ঠোঁট, তার জিহ্বা একেবারে অনুরূপ সেভাবে আছে। তার শারীরিক শক্তি, তার বয়স এখন প্রায় 80 বছর। এটি আমার কাছে মনে হয় যে সেই 81, 82, 83 সনে তিনি যেমনই ছিলেন উচ্ছল প্রাঞ্জল কিশোরী, আর এখন 80 বছর বয়সে তার বয়স একটুও বেড়েছে আমার কাছে মনে হচ্ছে না। তার সেই যে উঁচু নাক, সেই যে দাম্ভিকতা, সেই যে হাস্যরস, অপরকে ভয় দেখানোর যে আনন্দ, সেটি তার এখনো আছে। এবং তিনি যে স্বপ্ন দেখতেন, সবসময় স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নবাস শেখ হাসিনার মৃত্যু হয়নি। তিনি ওখানে বসে এখনো স্বপ্ন দেখছেন আবার বাংলাদেশে আসবেন। তিনি তার লোকজনদেরকে বলছেন তালিকা করো কারা কারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগকে অপমান করছে। তিনি যে সমস্ত তার যে পাণ্ডব, যাদেরকে দেশের বাইরে নিয়ে গেছেন, অথবা যারা দেশের বাইরে চলে গেছে, অথবা যারা বাংলাদেশের মধ্যে এখনো লুকিয়ে আছে, তাদের সকলের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করছেন। যেভাবে আগে দেশ চালিয়েছেন, দল চালিয়েছেন, আন্দোলন করেছেন, এবং এখন যে বিপর্যয়ের মধ্যে আছেন, এর চাইতে বহু বহু বিপর্যয় তার জীবনে এসেছে। আমরা আত্মতৃপ্তি লাভ করছি যে তিনি এখন ভীষণ রকম বিপদে আছেন, কিন্তু বাস্তবে না। তিনি এখন যে আরামে আছেন, এইরকম আরাম তার জীবনে কখনো হয়নি। যে অভিযোগ আমরা করছি, সে অভিযোগ যদি কিঞ্চিত সত্য হয়, তাহলে দেশে বিদেশের ব্যাংকে তার টাকা পয়সা, সোনা দানার কোনো অভাব নেই। আর নারী বলেন পুরুষ বলেন, টাকা যদি আপনার হাতে থাকে, অর্থ থাকে, 99.99% সমস্যা এমনিই আপনার জন্য সহজ হয়ে যায়। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে আপনার পক্ষে বিবৃতি দেওয়াতে পারবেন, যদি আপনার টাকা থাকে। এই হলো টাকার ক্ষমতা, যেটি ওনার আছে। তো এত টাকা তার কোনোদিন ছিল না, তার বাবারও ছিল না, তার দাদারও ছিল না। তাহলে আপনি অভিযোগ করছেন তার টাকা আছে, তাহলে সে মন্দ থাকে কি করে? 2 নম্বরে তার শরীর ভালো, স্বাস্থ্য ভালো। 3 নম্বরে হলো যে তিনি এখন ভারতে আছেন। ইন্দিরা গান্ধীর জমানাতেও তিনি ভারতে ছিলেন, কিন্তু তখন তিনি একটা উদ্বাস্তু ভিক্ষুকের মতো ছিলেন, এবং রাষ্ট্র থেকে, ভারত রাষ্ট্র থেকে যে পরিমাণ অর্থ তার পরিবারের জন্য বরাদ্দ ছিল, তা দিয়ে তার সংসার চলত না। তো তিনি বলেছেন যে মোটা চালের ভাত তিনি খেতেন, আর তার স্বামীর জন্য চিকন চালের ভাত রান্না করতেন, এবং অনেক কাপড় চোপড় তাকে সেলাই করে পরতে হয়েছে। এবং এই ঘটনা সত্য, এই ঘটনা একেবারেই সত্য। কিন্তু ওনার তো এখন সেই অবস্থা নেই। উনি এখন প্রাসাদে আছেন, ভারত সরকারের রাজকীয় মেহমান রূপে তিনি রাজপ্রাসাদে আছেন, এবং ভারত সরকার তাকে ক্ষমতায় বসানোর জন্য তাদের সর্বশক্তি, অর্থাৎ সামরিক শক্তি, বুদ্ধিমত্তা, চাণক্য নীতি, অর্থনীতি, তারপর পুরো রাষ্ট্রের যে জিদ, এটি নিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছে। ইউনিট সরকারের অনুনয় বিনয় সত্ত্বেও
এখনো পর্যন্ত ভারত সরকার তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার কোনো চেষ্টা করেনি, বরং সীমান্ত বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, ভিসা দেয়া বন্ধ ইত্যাদি আরো অনেক কিছু। আর এই সুযোগ নিয়ে শেখ হাসিনা তার সারা জীবনের অর্জিত জ্ঞান, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছুর উপর বসে ফুরফুরে মেজাজে তিনি রাজনীতির চাল চালছেন এবং খেলছেন মোহাম্মদ আলী কেলের মতো। আপনারা জানেন যে মোহাম্মদ আলী কেলের বৈশিষ্ট্য ছিল দুটো। তিনি প্রচণ্ড শক্তিতে নাচতে জানতেন। তার পা এবং হাত একই সঙ্গে যে গতিতে নৃত্য করত, বক্সিংয়ের জন্য নাচত, সেই একই গতিতে তার মাথা, তার ঘাড়, তার কোমর, তার পা সেই মুষ্টিযুদ্ধের মঞ্চে একইভাবে নাচত। এর ফলে কি হতো, তার প্রতিপক্ষকে তিনি অস্থির বানিয়ে ফেলতেন। তিনি রিংয়ে নেমে নাচতে নাচতে পুরো মঞ্চ ঘুরে বেড়াতেন, ডানে বামে, উত্তরে দক্ষিণে, সামনে পেছনে। এত দ্রুত গতিতে তিনি নাচতে নাচতে সামনে পিছনে যেতেন। তার পিছনে ছুটতে ছুটতে তার প্রতিপক্ষ বিশ্ববিজয়ী হেভিওয়েট চ্যাম্পিয়নদের ঘাম ঝরে যেত। তারপর তিনি হঠাৎ করে এক কোণে গিয়ে তিনি ভেংসি কাটতেন। আর এতক্ষণ দৌড়াদৌড়ির পরে যখন এক কোণে সেই রিংয়ের দড়ির সাথে পিঠ ঠেকিয়ে তিনি যখন ভেংসি কাটতেন, তখন তার আর মাথা ঠিক থাকতো না। তিনি এলোমেলো ঘুষি ছাড়ত, এলোমেলো আক্রমণ করত তার প্রতিপক্ষরা। আর সেই আক্রমণ তিনি হাত দিয়ে ঠেকাতেন না। তিনি কখনো তার মাথা বাম দিকে নিতেন, কখনো ডান দিকে নিতেন, কখনো বসে পড়তেন। আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় যেটিকে বলা হয় ফাটকি, মানে ফাঁকি দেওয়া। তো অনেকটা শিশু সুলভ মাথা। তখন এইরকম অবস্থাতে বিশ্বের কোনো হেভিওয়েট চ্যাম্পিয়ন তার মাথায় আঘাত করতে পারেনি, তার বুকে আঘাত করতে পারেনি। তিনি ওই অবস্থায় আবার ভেংসি কাটতেন। তারপর অন্য প্রান্তে গিয়ে তিনি কোমর দোলাতেন, মাজা দোলাতেন এবং প্রতিপক্ষকে টিটকারি করতেন যে মারো, পারলে মারো। মাঝে মধ্যে তিনি নিজের বুকে নিজে ঘুষি মারতেন যে মারো। তো এইভাবে অনেকক্ষণ নাচানাচি করার পরে যখন সেই মানুষটি মেজাজ হারাতো, শক্তি হারাতো, ঘাম ঝরতো, ত্যক্ত বিরক্ত হয়ে তার বুদ্ধি হারাতো, মেজাজ এমন গরম হয়ে যেত, মেজাজ গরম হলে বুদ্ধি থাকে না। আর ওই সময়টিতেই মোহাম্মদ আলী কেলে তার সেরা বক্সিংয়ের যে রেকর্ডগুলো তিনি তৈরি করতেন। কখনো নকআউটে পরাজিত করতেন, তো কখনো ঘুষি মেরে ফেলে দিতেন, কখনো একের পর এক উপর্যুপরি আক্রমণ করে প্রতিপক্ষকে নাজেহাল করে দিতেন। বিশ্ব রেকর্ড। মানবজাতির ইতিহাসে বক্সিংয়ে বা কোন স্পোর্টসে এরকম কিংবদন্তির খেলোয়াড় জন্ম নেয়নি। তো আমাদের এই বাংলার রাজনীতিতে শেখ হাসিনা 81 সন থেকে খেলছেন, এরশাদের সঙ্গে খেলেছেন, খেলে আবার এরশাদকে নিজের পকেটে নিয়েছেন। রাজনীতিতে তার বাবার সঙ্গে যারা খেলেছে, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, প্রত্যেককে তিনি উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। উলঙ্গ করে ছেড়ে তারপরে তাদেরকে নিজের পায়ের কাছে তিনি নিয়ে এসেছেন। কাউকে বিরোধী দলীয়, গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানিয়েছেন, কাউকে মন্ত্রী বানিয়েছেন, আর অনেক কিছু, অনেক ইতিহাস আপনারা জানেন। তার প্রতিপক্ষ বিএনপি এবং জামাতকে যে শিক্ষা তিনি দিয়েছেন, দাঁত ভাঙা শিক্ষা তিনি দিয়েছেন, এটা তার প্রতিপক্ষ যারা তার কবলে একবার পড়েছেন, তার শত্রুতার মুখোমুখি যারা হয়েছেন, তারা বুঝতে পারেন যে কাকে বলা হয় প্রতিহিংসা, কাকে বলা হয় প্রতিহিংসা। কেউ জীবন দিয়েছেন, কেউ ফাঁসিতে চড়েছেন, জেলে গিয়েছেন, যৌবন গেছে, ব্যবসায় গেছে, বাণিজ্য গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে। সারাটা রাত ঘুম হারাম করে দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের প্রতিপক্ষের ঘুম তিনি কেড়ে নিয়েছেন। তো সেই যে তার যে রাজনীতির যে খেলাধুলা, সেটি
থামেনি, কোনো অবস্থাতে থামেনি। আর আমরা এখনো পর্যন্ত তার সঙ্গে খেলার মতো যে চাণক্য নীতি দরকার, শক্তি দরকার, রিংয়ে লাফালাফি করা দরকার, সে অর্থ, সেই বিত্ত, সে কৌশল কোনো কিছু নেই। আমরা শুধু গালাগাল দিচ্ছি, আয় তোকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো, ইত্যাদি ইত্যাদি তুইটুকারি গালি দুর্বলতার লক্ষণ। আর তিনি যা করার তা একের পর এক করে যাচ্ছেন, আর আমরা তার সেই কর্মে তাকে পাঞ্চ মারার চেষ্টা করছি, তাকে না পেয়ে তার বাড়ি ঘুষি মেরে উড়িয়ে দিচ্ছি মোহাম্মদ কেলের মতো। তারপর তাকে ধরার জন্য ছুটে যাচ্ছি টেকনাফ